I then tried to engage a lawyer in Bangladesh itself, who went and tried to find out what was happening in court. I then wrote to the leader of Bangladesh currently, who is Professor Mohammed Yunus. বাংলাদেশ কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আইনি পরামর্শ নিচ্ছেন টিউলিপ সিদ্দিক। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি ব্রিটিশ সংসদ সদস্য টিউলিপ সিদ্দিক বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের বিরুদ্ধে আইনি লড়াইয়ে নামতে যাচ্ছে। এই সুদী মহাজন সুদ কিনতে ব্যস্ত, ব্যবসা কিনতে ব্যস্ত। এই ডক্টর ইউনূস বাংলাদেশকে পুরো নিরাপত্তাহীন করে দিয়েছে। তারা ভুল করেছে। ডক্টর ইউনূসের মতো একজন বিদেশি চর, মার্কিন চরকে, একজন লোভী সুদখোর মহাজনকে আমরা ক্ষমতায় বসিয়ে দেশের পারগা বাজিয়ে দিয়েছি। এটার জন্য আমরা নিজেরাও দায়ী। এর জবাব বাংলার জনগণ ডক্টর ইউনূস থেকে নেবে। বাংলাদেশ আওয়ামী লীগ গতকালকে কিন্তু দিল্লিতে একটি বৈঠক করে। শেখ হাসিনা সেখানে যারা শীর্ষ পর্যায়ের নেতা আছে এবং মধ্যম পর্যায়ের নেতা আছে তাদের উদ্দেশ্য করে ক্লিয়ারলি বলে দেন, সকলে দেশে যাওয়ার প্রস্তুতি গ্রহণ করুন এবং আওয়ামী লীগ ছাড়া কিভাবে বাংলাদেশে ভোট হয় সেটাও আমরা একটু দেখতে চাই। 30 দিনের মধ্যে বাংলাদেশে দুর্ভিক্ষ শুরু হবে। এটা গল্প না, এটা বানানো কথা না, এটা বাস্তবতা, এটাই যুব সত্য। ইউনূস বাংলাদেশের ক্ষমতায় বসার পর থেকে বাংলাদেশ আন্তর্জাতিক পরিমণ্ডলে একের পর এক চমক দেখিয়ে যাচ্ছে। পৃথিবীর সবগুলা সেক্টর বাংলাদেশিদের জন্য বন্ধ হয়ে যাচ্ছে। এই টোকাই সার্ভিস আলম সে এমপি নির্বাচন করতে যাই তার যে চুরিবিদ্যা আছে সেটাতে কিন্তু সে কট খেয়ে গিয়েছে। এখন তার বিরুদ্ধে দুদক লেগে গিয়েছে। আমার শুধু এই সার্ভিস আলম না, যতগুলো টোকাই সমন্বয়ক আছে সকলকে দুদকের নজরদারিতে রাখতে হবে। ট্রাম্প যেমন নিকোলাস মাদুরোকে ভেনেজুয়েলা থেকে তুলে এনেছেন তার বাহিনী দিয়ে, নরেন্দ্র মোদীকে ইউনূসকে ঠিক সেভাবে তুলে নিয়ে যাবেন। শেখ হাসিনাকে ভারতের হস্তক্ষেপের মাধ্যমে আন্তর্জাতিক এবং আঞ্চলিক চাপ তৈরি করতে চাইছেন। দর্শক, নতুন একটা নিউজ আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তারই আলোকে আপনাদের সামনে কয়েকটা গুরুত্বপূর্ণ খবর নিয়ে হাজির হয়েছি, যার কিছুটা অংশ বিশেষ ইতিমধ্যেই ভিডিওর শুরুতেই দেখেছেন। তো দর্শক, ভিডিওর শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন যে আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে। তাই বলবো, যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, তাহলে আজকের মূল বিষয়টা বুঝতে পারবেন। তো দর্শক, আর দেরি না করে চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। আমরা ভুল করেছিলাম। আমরা যারা জুলাই অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছি তারা ভুল করেছি। ডক্টর ইউনূসের মতো একজন বিদেশি চর, মার্কিন চরকে, একজন লোভী সুদখোর মহাজনকে আমরা ক্ষমতায় বসিয়ে দেশের পারগা বাজিয়ে দিয়েছি। ডক্টর ইউনূস বাংলাদেশের কল্যাণ করতে বসে নাই। ডক্টর ইউনূস বাংলাদেশের জনগণের উন্নয়ন করতে বসে নাই। ডক্টর ইউনূস বসছে তার সুদের রমরমা ব্যবসাকে আরও বৃহৎ পরিসরে চালানোর জন্য। এই যে অস্ত্রগুলো যে উদ্ধার হয় নাই, উদ্ধার করে নাই, কে করে নাই? ডক্টর ইউনূস সরকার করে নাই। এই ডক্টর ইউনূস হচ্ছে একটা খুব বাজে লোক, একটা বাজে সরকার প্রতিষ্ঠা করেছে, যার ফলে জনগণের যে নিরাপত্তা, জননিরাপত্তা, সেটা ডক্টর ইউনূস বিবেচনা করে নেয়। এই সুদী মহাজন সুদ কিনতে ব্যস্ত, ব্যবসা কিনতে ব্যস্ত। এই ডক্টর ইউনূস বাংলাদেশকে পুরো নিরাপত্তাহীন করে দিয়েছে। বাংলাদেশের জনগণকে ওই যে বলে না কালের গহ্বর, যে অন্ধ গহ্বর ফেলে দিয়েছে। তো এই অবস্থা থেকে মুক্ত হওয়ার পথ ও পদ্ধতি কি হইতে পারে, কৌশল কি হইতে পারে? যেসব অস্ত্র সেই সময় লুট হয়েছে, হ্যাঁ, পুলিশের যেসব অস্ত্র লুট হয়েছে বা আইনশৃঙ্খলা বাহিনীর যেসব অস্ত্র লুট হয়েছে, সেই অস্ত্র লুট হওয়ার অস্ত্র দিয়ে এবার নির্বাচনকে বানচাল করবে। সুতরাং যে সামান্য সময়টুকু আছে, যৌথ বাহিনী মাঠে নেমেছে দেখলাম, এমন একটা বাহিনী, যৌথ বাহিনী গঠন করা হোক সেনাবাহিনীর নেতৃত্বে, ঠিক আছে, একটা সাঁড়াশি অভিযান চালানোর মধ্যে দিয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি, সকল ক্ষেত্রে সোশ্যাল মিডিয়াতে বিজ্ঞপ্তি দিয়ে যে যাদের কাছে এই লুটের অস্ত্র আছে তারা যদি আগামী 3 দিন বা 7 দিনের মধ্যে অস্ত্র জমা না দেয়, ঠিক আছে, তাদেরকে রাষ্ট্র যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। হ্যাঁ, সেই ধরনের করার সিদ্ধান্ত যদি সরকার নিতে না পারে তাহলে সেই অস্ত্রই আগামী নির্বাচনের জন্য কাল হয়ে দাঁড়াবে। ঠিক আছে, আমি এর দায় দেব ডক্টর ইউনূসকে। ডক্টর ইউনূস বাংলাদেশের কল্যাণ করতে বসে নাই। ডক্টর ইউনূস বাংলাদেশের জনগণের উন্নয়ন করতে বসে নাই। ডক্টর ইউনূস বসছে তার সুদের রমরমা ব্যবসাকে আরও বৃহৎ পরিসরে চালানোর জন্য। বাংলাদেশের যত ব্যবসা আছে সব ব্যবসাগুলো তার গ্রিপসে নেওয়ার জন্য সে বাংলাদেশের নিরাপত্তাকে বিঘ্নিত করে বাংলাদেশের এ ধরনের
বাদে শাসন কায়েম করার মধ্য দিয়ে ডক্টর ইউনূস নিজে আগে তো কলা গাছ ছিল, এখন আঙ্গুল ফুলে আরো বেশি বড় কলা গাছ হয়ে গেছে ডক্টর ইউনূস। দেশের কোনো কল্যাণ তিনি করেন নাই, তিনি কল্যাণ করতে বসেনও নাই। আমরা ভুল করেছিলাম, আমরা যারা জুলাই অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছি তারা ভুল করেছি। ডক্টর ইউনূসের মতো একজন বিদেশি চর, মার্কিন চরকে, একজন লোভী সুৎখোর মহাজনকে আমরা ক্ষমতায় বসিয়ে দেশের 12টা বাজিয়ে দিয়েছি। এটার জন্য আমরা নিজেরাও দায়ী। ঠিক আছে, এখন কি বলবো, একটা নির্বাচিত সরকার দরকার। একটা নির্বাচিত সরকারের জন্য জননিরাপত্তা গুরুত্বপূর্ণ, অস্ত্র উদ্ধার গুরুত্বপূর্ণ, আইন শৃঙ্খলা রক্ষা করা গুরুত্বপূর্ণ। কিছুই তো দেখছি না। এখন দলীয়ভাবে জামাত ইসলামী নানা ফন্দি ফিকির করে অনেক ডিসি বসিয়েছে, অনেক এসপি বসিয়েছে, এই তথাকথিত লটারির মাধ্যমে এসপি বসিয়েছে, যেটা পৃথিবীর ইতিহাসে কোনো লটারি সিস্টেম নাই। যে যোগ্য তার যোগ্যতার ভিত্তিতে সে এসপি নিয়োগ হবে, যে যোগ্য সে যোগ্যতার ভিত্তিতে ডিসি হবে, যে যথেষ্ট যোগ্য সে সচিব হবে। ডক্টর ইউনূস এবং ডক্টর ইউনূস সরকার শত শত কোটি টাকার বিনিময়ে সচিব বসাচ্ছে, ডিসি বসাচ্ছে, এসপি বসাচ্ছে টাকার বিনিময়ে, এবং তা অকল্পনীয় টাকার বিনিময়ে, যেটা বাংলাদেশের ইতিহাসে কোনো সরকার এ কাজ করে না। এমনকি খুনি হাসিনার সরকার পর্যন্ত এত টাকার বিনিময়ে, শত কোটি টাকার বিনিময়ে সচিব বসাননি, কোটি কোটি টাকার বিনিময়ে ডিসি বসাননি, কোটি কোটি টাকার বিনিময়ে এসপি বসাননি। মানে খালেদা জিয়ার রাজনীতিতে এ ধরনের কোনো ইতিহাস নাই। হাসিনার আমলে এত খারাপ অবস্থা থাকা সত্ত্বেও সেরকম কোনো নগ্ন ইতিহাস নাই। ডক্টর ইউনূস বাংলাদেশের আমলাতন্ত্রকে ব্যবসাতন্ত্রে পরিণত করেছে। এর জবাব বাংলার জনগণ ডক্টর ইউনূস থেকে নিবে। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি ব্রিটিশ সংসদ সদস্য টিউলিপ সিদ্দিক বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের বিরুদ্ধে আইনি লড়াইয়ে নামতে যাচ্ছেন। গত 1 ডিসেম্বর ঢাকার একটি বিশেষ জজ আদালত প্লট দুর্নীতির এক মামলায় ব্রিটিশ লেবার পার্টির এমপি টিউলিপ সিদ্দিককে 2 বছরের কারাদণ্ড দেন। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দুস্তান টাইমস টিউলিপ সিদ্দিকের ঘনিষ্ঠ এক ব্যক্তির বরাত দিয়ে বলেছে, বাংলাদেশ কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আইনি পরামর্শ নিচ্ছেন টিউলিপ সিদ্দিক। একাধিক সূত্রে জানা গেছে 3টি আইনি পয়েন্টে গুরুতর লঙ্ঘন এবং একটি পয়েন্টে কালানুক্রমিক অসঙ্গতি বা ক্রোনোলজিক্যাল ইনকনসিস্টেন্সির অভিযোগ এনে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হতে পারে। সেজন্য এরই মধ্যে মামলার রায়ের দিন বাংলাদেশের দুদকের আইনজীবীরা ব্রিটিশ সংবাদ মাধ্যমগুলোতে যেসব সাক্ষাৎকার দিয়েছেন সেগুলো সংগ্রহ করেছে টিউলিপের আইনি পরামর্শ প্রতিষ্ঠান স্টিফেনসন হারুট। দুদকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আগে টিউলিপ সিদ্দিক যেহেতু ক্ষমতাসীন লেবার পার্টির সংসদ সদস্য, সে কারণে ব্রিটেনের পররাষ্ট্র দপ্তর এফসিডিওর মাধ্যমে দুদকের কাছে কৈফিয়ত তলব করা হতে পারে। আর এমনটি হলে বিষয়টি শুধু আইনি নয়, কূটনৈতিক ক্ষেত্রেও জটিলতা বাড়াতে। ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক মোহাম্মদ রবিউল আলম গত বছরের 1 ডিসেম্বর রাজুকের পূর্বাচল নতুন শহর প্রকল্পে অবৈধভাবে প্লট বরাদ্দের মামলার রায় ঘোষণা করেন। এই মামলায় কেবল টিউলিপ সিদ্দিকই নন, তার মা শেখ রেহানা, খালা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও অভিযুক্ত করা হয়েছিল। মূল অভিযোগ ছিল শেখ হাসিনা তার ক্ষমতার অপব্যবহার করে এবং টিউলিপ সিদ্দিকের ব্রিটিশ রাজনৈতিক প্রভাব ব্যবহার করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ বা রাজুকের মূল্যবান জমি তাদের পরিবারের সদস্যদের নামে বরাদ্দ দিয়েছিলেন। আদালত এই অভিযোগকে আমলে নিয়ে শেখ হাসিনাকে 5 বছর, শেখ রেহানাকে 7 বছর এবং টিউলিপ সিদ্দিককে 2 বছরের কারাদণ্ড দিয়েছিলেন। এই বিচার প্রক্রিয়াটি মূলত পরিচালিত হয়েছিল আসামিদের অনুপস্থিতিতে, কারণ শেখ হাসিনা ও শেখ রেহানা গত 5 আগস্ট ভারতে চলে যান এবং টিউলিপ সিদ্দিক দীর্ঘদিন ধরেই লন্ডনে অবস্থান করছেন। টিউলিপ সিদ্দিক এই রায়কে একটি ক্যাঙ্গারু কোর্ট বা সাজানো বিচারের ফলাফল হিসেবে মন্তব্য করেছেন এবং একে তার বিরুদ্ধে পরিচালিত একটি রাজনৈতিক প্রতিহিংসামূলক প্রচারণা বলে দাবি করেছিলেন। টিউলিপের আইনি পরামর্শ প্রতিষ্ঠান যুক্তরাজ্যের স্টিফেনসন হারুট দুদককে সতর্ক করে দিয়েছে, তাদের ক্লায়েন্ট মিথ্যা এবং বিরক্তিকর অভিযোগ এবং ক্ষতিকর বিষয়ে পদক্ষেপ নেওয়ার জন্য তার সম্পূর্ণ অধিকার সংরক্ষণ করে। টিউলিপের আইনজীবীরা বাংলাদেশের দুদকের কর্মকাণ্ডকে বেআইনি প্রচারণা হিসেবে বর্ণনা করেছেন, যার উদ্দেশ্য টিউলিপের সুনাম কলঙ্কিত করা এবং তার জনসেবায় হস্তক্ষেপ করা। ভারতের সংবাদ মাধ্যম দ্য হিন্দুস্তান টাইমসে 7 জানুয়ারি প্রকাশিত এক সংবাদে বলা হয়েছে, টিউলিপ সিদ্দিক বাংলাদেশের দুদকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নিয়েছেন। সূত্রগুলো বলছে, টিউলিপের বিরুদ্ধে বাংলাদেশের আদালত যে মামলা বা অভিযোগ এবং বিচারিক প্রক্রিয়ার রায় দিয়েছে সেখানে 3টি গুরুতর আইনি প্রক্রিয়ার লঙ্ঘন খুঁজে পেয়েছে তার আইনি পরামর্শ প্রতিষ্ঠান। প্রথম অভিযোগটি হলো টিউলিপ সিদ্দিকের আইনজীবীদের পক্ষ থেকে বারবার দুদকের সাথে যোগাযোগের চেষ্টা করার পরও দুদক কোনো জবাব না দিয়ে টিউলিপ সিদ্দিকের অনুপস্থিতিতে এই মামলার রায় হয়েছে। দর্শক, বিষয়টি নিয়ে ব্রিটেনের নামকরা আইনজীবীরা বাংলাদেশের লন্ডন হাই কমিশনের কাছে চিঠি দিয়েছিলেন এই মামলার রায় হওয়ার আগে। 25 নভেম্বর দেওয়া ওই চিঠিতে স্বাক্ষর করেছেন সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের স্ত্রী
টেরি ব্লেয়ার, সাবেক ব্রিটিশ বিচারমন্ত্রী রবার্ট বাকল্যান্ড, সাবেক অ্যাটর্নি জেনারেল ডমিনিক গ্রিপ, ফিলিপ স্যান্ডস ও জিওফ্রি রবার্টসন। তারা সবাই কিংস কাউন্সিল অর্থাৎ রাজা কর্তৃক উচ্চ মর্যাদা সম্পন্ন আইনজীবী। হাই প্রোফাইল এই আইনজীবীরা বলছেন টিউলিপ ন্যায় বিচারের মৌলিক অধিকার থেকে বঞ্চিত। এই বিষয়টি উল্লেখ করে ব্রিটিশ ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে বেশ গুরুত্ব পায় অভিযুক্তের অনুপস্থিতিতে বিচারের বিষয়টি। ব্রিটিশ ও আন্তর্জাতিক অনেক সংবাদ মাধ্যমে টিউলিপ সিদ্দিকের দণ্ডকে বাংলাদেশের বৃহত্তর রাজনৈতিক পট পরিবর্তন এবং সাবেক ক্ষমতাসীনদের উপর প্রতিশোধমূলক আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে দেখছে। বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের বিরুদ্ধে টিউলিপ সিদ্দিকের ব্রিটিশ আইনজীবীদের দ্বিতীয় অভিযোগটি হলো শোনা কথা ও সাক্ষ্যের দুর্বলতা। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, দুদকের তদন্ত প্রক্রিয়া টিউলিপের আইনজীবীরা ভয়াবহ দুর্বলতা খুঁজে পেয়েছেন। প্রতিবেদন অনুযায়ী টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে রায়ের পর দুদকের আইনজীবীরা সাংবাদিকদের ব্রিফিং করার সময় স্বীকার করেন টিউলিপ সিদ্দিক সরাসরি কোনো প্রভাব খাটিয়েছিলেন এমন কোনো লিখিত বা ডিজিটাল প্রমাণ যেমন হোয়াটসঅ্যাপ বা ইমেল তাদের কাছে নেই। এই দুর্বলতাগুলো ব্রিটিশ আদালতে তুলে ধরার জন্য এরই মধ্যে গত 1 ডিসেম্বর রায়ের দিন ও তারপর ব্রিটিশ এবং আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রচারিত দুদকের আইনজীবীদের সাক্ষাৎকারগুলো সংগ্রহ করেছে স্টিফেনসন হারুট। ওই দিন বিবিসির খবরে প্রচার হয়েছিল, এই মামলায় নিযুক্ত স্পেশাল পিপি তরিকুল ইসলাম জানিয়েছেন কেবলমাত্র সাক্ষীদের সাক্ষ্য ও জবানবন্দি ছাড়া এই অভিযোগ প্রমাণের সপক্ষে কোনো তথ্য প্রমাণ নেই। অর্থাৎ অ্যাপের মাধ্যমে মিস সিদ্দিকের আসামিদের সাথে যোগাযোগ করে প্রভাবিত করার কোনো স্ক্রিনশট বা নথি প্রমাণ হিসেবে আদালতে উপস্থাপন করেনি দুদকের আইনজীবীরা। তরিকুল ইসলাম বলেছেন, হোয়াটসঅ্যাপে মিস সিদ্দিক যোগাযোগ করেছেন, তবে হোয়াটসঅ্যাপের যোগাযোগের কোনো স্ক্রিনশট বা কপি আছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে তরিকুল ইসলাম বলেন, না, সাক্ষী ওসমান গনি এবং উজ্জ্বল হোসেন ম্যাজিস্ট্রেটের কাছে 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে জানিয়েছেন টিউলিপ সিদ্দিক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রিন্সিপাল সেক্রেটারি জনাব সালাউদ্দিনের সাথে যোগাযোগ করে তার মা, ভাই ও বোনকে প্লট বরাদ্দ দিতে প্ররোচিত করেছেন, উস্কানি দিয়েছেন। হোয়াটসঅ্যাপে মিস সিদ্দিকের দেয়া মেসেজের কোনো স্ক্রিনশট বা কপি আইনজীবীদের কাছে নেই বলে জানান তারা। দর্শক, আইনি পরিভাষায় বিষয়টিকে বলা হয় হিয়ার্স এভিডেন্স বা শ্রুতি কথা। এটি সাধারণত আন্তর্জাতিক আইনি মানদণ্ডে অত্যন্ত দুর্বল প্রমাণ হিসেবে গণ্য হয়, বিশেষ করে যখন অভিযুক্ত ব্যক্তি একজন বিদেশি সংসদ সদস্য এবং ঘটনাটি একটি উচ্চ পর্যায়ের দুর্নীতি মামলা। তখন কেবল শুনেছি এমন সাক্ষ্যের উপর ভিত্তি করে সাজা প্রদান করা বিচারিক অপেশাদারিত্বের পরিচয় দেয়। টিউলিপ সিদ্দিক দাবি করেছেন যে তিনি ওসমান গনি বা ইকবাল হোসেন নামে কাউকে চেনেন না এবং তাদের সাথে তার কখনোই কোনো যোগাযোগ হয়নি। এমনকি ব্রিটিশ আইনজীবীরা ঘেঁটে দেখেছেন বিষয়টি বাংলাদেশের সাক্ষ্য আইন বা এভিডেন্স অ্যাক্টের চ্যাপ্টার 5 এর সেকশন 65A অ্যাডমিসিবল অফ ডিজিটাল রেকর্ডস বা ডিজিটাল প্রমাণের গ্রহণযোগ্য থেকে ভায়োলেট করা হয়েছে। আইনের ধারায় 65B এর উপধারা 4 অনুযায়ী ইলেকট্রনিক রেকর্ড যেমন স্ক্রিনশট, চ্যাট লগ, ইমেল ইত্যাদি আদালতের প্রমাণ হিসেবে পেশ করতে হলে অবশ্যই একটি বাধ্যতামূলক সনদ বা ম্যান্ডেটরি সার্টিফিকেট জমা দিতে হয়। এই সনদে প্রমাণ করতে হয় যে ডিজিটাল প্রমাণটি যে কম্পিউটার বা ডিভাইস থেকে নেওয়া হয়েছে সেটি সচল ছিল এবং প্রমাণের অখণ্ডতা বা ইন্টিগ্রিটি বজায় আছে। এই সনদ ছাড়া ডিজিটাল প্রমাণ গৌণ সাক্ষ্য হিসেবে অগ্রহণযোগ্য। টিউলিপের আইনজীবীরা তৃতীয় যে অভিযোগটি আনতে যাচ্ছে সেটি হলো তাদের মক্কেলের সংশ্লিষ্টহীনতা। এখানে টিউলিপের আইনজীবীরা দুটো বিষয় আদালতের সামনে আনতে পারেন। একটি হলো শেখ হাসিনার পরিবারের বিরুদ্ধে পূর্বাচলের 6টি প্লট নিয়ে 6টি মামলা হয়েছে। এর একটি প্লটও তার ভাগ্নি টিউলিপ সিদ্দিকের নামে নেই, কিন্তু 3টি মামলায় তিনি আসামি। এর একটিতে তার কারাদণ্ড দেওয়া হলো 1 ডিসেম্বর। প্রশ্ন হলো, টিউলিপ সিদ্দিক কোনো প্লট নেননি, তাহলে তার বিরুদ্ধে কোন অভিযোগের ভিত্তিতে আদালত শাস্তি দিল? আবার মামলাগুলোর চার্জশিটে বলা হয়েছে শেখ হাসিনা 2009 সালে প্রধানমন্ত্রী হওয়ার পর পূর্বাচলের নতুন শহর প্রকল্পে নিজের ও পরিবারের অন্য সদস্যদের নামে 6টি প্লট বরাদ্দ দেন। এখানে টিউলিপের আইনজীবীদের প্রশ্ন হচ্ছে, যদি 2009 সালে এই প্রক্রিয়া শুরু হয়, টিউলিপ সিদ্দিক এমপি হয়েছিলেন 2015 সালে, তাহলে ব্রিটিশ এমপি হিসেবে তিনি প্রভাব খাটিয়েছেন বলে যে অভিযোগ আনা হয়েছে তা কিভাবে সত্যি হয়? আইনের ভাষায় এই অভিযোগটি একটি গুরুতর কালানুক্রমিক অসঙ্গতি বা ক্রোনোলজিক্যাল ইনকনসিস্টেন্সির মুখে পড়েছে। একই নীতিতে চতুর্থ অভিযোগটি আনবে টিউলিপ সিদ্দিকের আইনি ফার্ম। দর্শক, টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে দায়েরকৃত অভিযোগগুলোর মধ্যে সবচেয়ে চাঞ্চল্যকর এবং বিতর্কিত হলো রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প সংক্রান্ত দুর্নীতির দাবি। বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন একটি মিডিয়া নোটে দাবি করেছিল, শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা রূপপুর প্রকল্প থেকে প্রায় $5 বিলিয়ন আত্মসাৎ করেছেন। এই অভিযোগে বলা হয়, টিউলিপ সিদ্দিক 2013 সালে রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু সংস্থা রোসাটমের সাথে এই চুক্তির মধ্যস্থতাকারী বা ব্রোকার হিসেবে কাজ করেছিলেন। দুদকের দাবি অনুযায়ী এই দুর্নীতির বিনিময়ে টিউলিপ সিদ্দিক লন্ডনের কিংস ক্রসে 7 লাখ পাউন্ড মূল্যের একটি বিলাসবহুল ফ্ল্যাট লাভ করেন। টিউলিপ সিদ্দিকের আইনি পরামর্শ প্রতিষ্ঠান স্টিফেনসন হারুট তথ্য প্রমাণ সহকারে দাবি করেছে যে কিংস ক্রস ফ্ল্যাটটিকে রূপপুর প্রকল্পের ঘুষ হিসেবে চিহ্নিত করা হচ্ছে, সেটি টিউলিপ সিদ্দিক লাভ করেছিলেন 2004 সালে। অথচ রূপপুর প্রকল্পের সাথে রাশিয়ার আনুষ্ঠানিক চুক্তির প্রক্রিয়া শুরু হয়েছিল 2009 সালে এবং মূল চুক্তি স্বাক্ষরিত হয়েছিল 2013 সালে। এই তথ্যের ভিত্তিতে টিউলিপের আইনজীবীরা যুক্তি দিয়েছেন 2013 সালের একটি প্রকল্পের ঘুষ হিসেবে 2004 সালে কোনো সম্পত্তি পাওয়া যৌক্তিকভাবে অসম্ভব। স্টিফেনসন হারুট উল্লেখ করেছে, ফ্ল্যাটটি টিউলিপের পরিবারকে তাদের একজন পরিচিত ব্যক্তি উপহার দিয়েছিলেন এবং এর সাথে বাংলাদেশের কোনো রাষ্ট্রীয় প্রকল্পের বিন্দু মাত্র সম্পর্ক নেই। দর্শক, টিউলিপ সিদ্দিক লন্ডনের হ্যামস্টেড ও হাইগেটের এমপি।
একসময় ছিলেন ব্রিটিশ সরকারের দুর্নীতি দমন বিষয়ক মন্ত্রী। তাকে দুর্নীতিতে দোষী সাব্যস্ত করে রায় দিয়েছিল ঢাকার আদালত। ব্রিটিশ আইনজীবীরা মনে করছেন, একজন ব্রিটিশ সংসদ সদস্যকে দুর্নীতিবাজ হিসেবে প্রচার করা আন্তর্জাতিক কূটনৈতিক শিষ্টাচারের লঙ্ঘন এবং তার পেশাগত জীবনের জন্য চরম ক্ষতিকর। সে কারণে মামলা করার আগে ব্রিটিশ ফরেন কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস বা FCDO বাংলাদেশের দুদকের কাছে কৈফিয়ত তলব করতে পারে। সেক্ষেত্রে টিউলিপের মামলাটি কেন রাজনৈতিক উদ্দেশ্য পরিণত নয় বলে বিবেচিত হবে, সেটির ব্যাখ্যা চাওয়া হবে। সেটি হলে গার্ডিয়ানের মতো প্রভাবশালী সংবাদ মাধ্যম লিখেছে, বাংলাদেশ ও যুক্তরাজ্যের কূটনৈতিক সম্পর্কে টানাপোড়েন তৈরি করতে পারে। দর্শক, টিউলিপ সিদ্দিকের আইনজীবীরা যে অসঙ্গতিগুলো তুলে ধরেছেন, বিশেষ করে 2004 সালে ফ্ল্যাট বনাম 2013 সালে রূপপুর প্রকল্পের অসঙ্গতি এবং শোনা কথার ভিত্তিতে প্রসিকিউশনের বক্তব্য, তা বাংলাদেশের দুদককে বড় সড়ক প্রশ্নের মুখে দাঁড় করাবে। কারণ BBC সহ অনেকগুলো আন্তর্জাতিক গণমাধ্যমে প্রচারিত সরকার পক্ষের আইনজীবীদের ভাষ্য আছে। এখন দেখার বিষয়, সম্পূর্ণ আইনি পথে নাকি সাথে কূটনৈতিক পথেও এ বিষয়ে তৎপরতা চলে। বাংলাদেশ আওয়ামী লীগও কিন্তু বসে নেই। বাংলাদেশ আওয়ামী লীগ গতকালকে কিন্তু দিল্লিতে একটি বৈঠক করে। শেখ হাসিনা সেখানে যারা শীর্ষ পর্যায়ের নেতা আছে এবং মধ্যম পর্যায়ের নেতা আছে তাদের উদ্দেশ্য করে ক্লিয়ারলি বলে দেন, সকলে দেশে যাওয়ার প্রস্তুতি গ্রহণ করুন এবং আওয়ামী লীগ ছাড়া কিভাবে বাংলাদেশে ভোট হয় সেটাও আমরা একটু দেখতে চাই। কেন এগুলা বলার মানে হচ্ছে, বাংলাদেশ আওয়ামী লীগ যতবার 1971 সালের পরে নির্বাচন হয়েছে সকল নির্বাচনে অংশগ্রহণ করেছে, হারুক বা জিতুক সেটা ভিন্ন বিষয়, কিন্তু অংশগ্রহণ করেছে। কিন্তু এই প্রথমবার বাংলাদেশ আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন করে ফেলছে এই ডক্টর ইউনূস সরকার। এবং শেখ হাসিনা কিছুদিন আগেও ক্লিয়ারলি বলে দিয়েছে, আওয়ামী লীগ যদি নির্বাচন অংশগ্রহণ শেষ পর্যন্ত নাই করতে পারে তাহলে আওয়ামী লীগের যারা কর্মী সমর্থক আছে এবং সাধারণ জনগণের উদ্দেশ্যে বলেছে, কেউ ভোট কেন্দ্রে যাবেন না, নো ভোট নো ভোট, ক্লিয়ারলি তিনি এই কথাটা বলেছেন। এবং নেতাদের উদ্দেশ্য গতকালকে যে বৈঠক হয়েছে সেখানেও ক্লিয়ারলি বলেছেন যে আপনারা আওয়ামী লীগ ছাড়া যাতে ভোট হতে না পারে সেটার জন্য চেষ্টা করুন এবং দেশে সকলে যাওয়ার চেষ্টা করুন যারা যেতে পারবেন। এখন কি আওয়ামী লীগ রাজপথে নেমে ভোট বানচাল করার চেষ্টা করবে? অনেকের প্রশ্ন হতে পারে। রাজপথে নেমে ভোট বানচাল করার চেষ্টা করা ছাড়া কি অন্য কোনো উপায় আছে? না, অন্য কোনো উপায় নেই। বাংলাদেশ আওয়ামী লীগ যদি তাদের দাবি আদায় করতে হয় এবং এই নির্বাচনে সত্যিকারে অংশগ্রহণ করতে হয় তাহলে রাজপথে নেমে তাদের দাবি আদায় করতে হবে। কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ ডক্টর ইউনূসের অধীনে নির্বাচন হোক সেটাই চাচ্ছে না, কারণ ডক্টর ইউনূসের অধীনে আওয়ামী লীগ যদি নির্বাচন করার সুযোগও থাকে বা নির্বাচন করতেও দেয়, বাংলাদেশ আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করবে না। সে কারণে বাংলাদেশ আওয়ামী লীগ রাজপথে নেমে নির্বাচন অংশগ্রহণের জন্য আন্দোলন করবে না। ডক্টর ইউনূসের যাতে পতন হয়, ডক্টর ইউনূসের অধীনে যাতে নির্বাচন হয় সেজন্য আন্দোলন করবে। যদি রাজপথে নেমে আন্দোলন করতে পারে বা সফল হয় তাহলে তো এই নির্বাচন হবেই না। আর যদি আন্দোলনে নামতে না পারে বা সফলও না করতে পারে তাহলে কি করতে হবে? বাংলাদেশ আওয়ামী লীগের কর্মীদেরকে এবং সাধারণ জনগণকে, সেটা শেখ হাসিনা 1 সপ্তাহ আগে ক্লিয়ার করে দিয়েছে, আপনারা কেউ ভোট কেন্দ্রে যাবেন না, কেউ ভোটও দিবেন না, কারণ এই নির্বাচনকে বিশ্বের কোনো দেশ স্বীকৃতি দিবে না। পাতাও নির্বাচনের সরকারও বেশি দিন টিকবে না। অপশন কি হলে কি করতে হবে সকল কিছু কিন্তু শেখ হাসিনা ক্লিয়ার করে দিয়েছে। আর বাকি যেগুলা বিতর্কত কথা আছে সেগুলো তিনি বৈঠকে তার শীর্ষ পর্যায়ে যে সকল নেতা আছে তাদের সাথে আলোচনা করেছে। জাস্ট বেসিক গুলো আমরা জানতে পেরেছি, সেগুলো আপনাদের সাথে জাস্ট তুলে ধরছি। কিন্তু এই বৈঠকটা খুবই জরুরি ছিল আওয়ামী লীগের। আওয়ামী লীগের এরকম রুটিন বৈঠক কলকাতায়, দিল্লিতে কিছুদিন পর হয়, কিন্তু এখন বাংলাদেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতি অনুযায়ী শেখ হাসিনার বৈঠকটা জরুরি ছিল এবং নেতাদেরকে তার যে দিক নির্দেশনা দেওয়ার সেটা দেওয়ারও জরুরি ছিল। কিন্তু আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতাদেরও কিছু কর্তব্য আছে বাংলাদেশের মধ্যে আওয়ামী লীগের যে সকল কর্মীরা আছে তাদেরকে সংগঠিত করার ক্ষেত্রে। কিন্তু শেখ হাসিনা ছাড়া আমি এখনো পর্যন্ত কেন্দ্রীয় অনেক নেতাদেরকে দেখতে পাইনি তারা আওয়ামী লীগকে সংগঠিত করার জন্য অ্যাক্টিভলি কোনো কাজ করেছে। হয়তোবা গুটি কয়েক আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা আছে, তারা এই বিষয় নিয়ে খুবই কনসার্ন এবং খুবই গুরুত্ব সহকারে কাজ করছে। কিন্তু 50% বেশি নেতা চুপচাপ বসে আছে, তারা হয়তো শেখ হাসিনার সাথে কানেক্টেড না, এখন তারা তাদের ফ্যামিলি নিয়ে আছে, হাজার কোটি টাকার মালিক, তারা এখন আরামায় এসে জীবনযাপন করছে। তারা চিন্তা করছে 5 বছর যাক না, 5 বছর পরে গিয়ে চিন্তা ভাবনা করবো আওয়ামী লীগ কিভাবে ফিরে আসবে, কিভাবে আমরা আবার দেশে ফিরে গিয়ে রাজনীতি করবো। এরা এই চিন্তায় আছে, আর এরা এমন সাইকেল মাল হয়ে গিয়েছে, এদেরকে দিয়ে শেখ হাসিনারা চিন্তা ভাবনা করে লাভ নাই। নতুন নেতৃত্ব শেখ হাসিনা কিভাবে তুলে আনতে হবে সেদিকে ফোকাস দিতে হবে এবং তরুণদের এবং সিনিয়রদের মিশালেই আগামী আওয়ামী লীগের নেতৃত্ব তৈরি করতে হবে। তা না হলে আওয়ামী লীগ আবার শক্তিশালী রূপে ফিরে আসা এবং ফিরে আসার পর রাজনীতি করে আবার ক্ষমতায় আসা কষ্টসাধ্য হয়ে যাবে। সেটা যাতে না হয়, শেখ হাসিনা যতদিন বেঁচে আছে, বেঁচে থাকা অবস্থায় আওয়ামী লীগকে সাংগঠনিকভাবে আরো শক্তিশালী করতে হবে, তরুণ এবং সিনিয়রদের মিশালে আওয়ামী লীগকে তৈরি করতে হবে। কারণ সকল জায়গায় তরুণদের এখন জয় জয়কার। তরুণ ছাড়া যতই বড় রাজনৈতিক দল হোক, একটা দল বেশি দিন টিকে থাকতে পারে না, সাংগঠনিকভাবে শক্তিশালী হয় না। আমাদের যারা সিনিয়র নেতৃবৃন্দ আছে আওয়ামী লীগের, তাদের পরামর্শ অনুযায়ী তরুণদের কাজ করতে হবে এবং তরুণদেরও কিছু পরামর্শ বা কিছু কথা সিনিয়রদেরও শুনতে হবে। যেটা যুক্তি আছে এবং যেটা গুরুত্বপূর্ণ কথা সেটা আমলে নিবা, যেটা গুরুত্বপূর্ণ না সেটা আমলে নেওয়ারও দরকার নাই। কিন্তু যদি আমরা সবকিছু সব জানতে মনে করি, আমরা বয়স হয়ে গেছি, আমরা সিনিয়র, আমরাই সর্বা, তাহলে কিন্তু একটা তো বেশি দিন টিকতে পারবে না। কারণ এখন আধুনিকায়নের যুগ, এখন রাজনীতিকে আধুনিকায়ন করতে হবে। তরুণদের মধ্যে অনেক নতুন নতুন চিন্তাধারা আছে, এগুলা সিনিয়রদের শুনতে হবে। তবেই বাংলাদেশ আওয়ামী লীগ সাংগঠনিকভাবে অনেক সুন্দর ও সুশৃঙ্খল দল হিসেবে ফিরে আসতে পারবে। জামাত কেন এত মুনাফিকি দল হওয়ার পরও, এত কম জনসমর্থন থাকার পরও তারা বিভিন্ন ইউনিভার্সিটি, তারপর বিভিন্ন জায়গায় সাংগঠনিকভাবে শক্তিশালী হয়েছে, তারা এই সকল বিষয় ফলো করে। তারা একটা বাচ্চা ছেলেও যদি জামাত শিবিরের কর্মী তার কথা শুনে, যদি তার কথার মতো লজিক থাকে সেটা তারা মানার চেষ্টা করে। কিন্তু অন্যান্য যে সকল রাজনৈতিক দল আছে তারা সেটা চর্চা করে না, তারা
জামাত থেকে অনেক বেটার চিন্তাধারা, মতাদর্শ অনেক ভালো, কিন্তু যে মেইন রাজনৈতিক চিন্তাধারাটা আছে সকলকে মূল্যায়ন করার, সেটা কিন্তু অন্যান্য দলগুলো চর্চা করে না। সেই কারণে অন্যান্য দলগুলো বড় দল হলো, জনসমর্থন থাকলো, সাংগঠনিকভাবে দুর্বল। সেই কারণে জামাত ইসলামী ছোট দল হলো, ওই কিছু বিতর্কত সাংগঠনিক ব্যাপার সুশৃঙ্খলা এবং সকলের যে মতামত সেটাকে গুরুত্ব দেয়। সেই কারণে তারা এখন বিএনপিকে নাচিয়ে ফেলতে পারছে আওয়ামী লীগের অনুপস্থিতিতে। বিএনপি জামাতে 10 গুণ বড় দল, কিন্তু জামাতের কাছে প্রত্যেকটা জায়গায় মার খাচ্ছে। জাকসু নির্বাচনে মার খেলো, ডাকসুতে মার খেলো, চাকসুতে খেলো, এখন জগন্নাথ বিশ্ববিদ্যালয় তারা মার খেলো। তো এত জনসমর্থন দিয়ে কি বালটা ফেললো বিএনপি? কিছুই করতে পারলো না। জামাত মোটামুটি সকল ভালো ইউনিভার্সিটিগুলো তাদের দখলে নিয়ে নিল এই ব্যাপারগুলোর কারণে। তাই আগামীতে আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, তাদেরকে এই মেইন বিষয়গুলো ফোকাস দিয়ে রাজনীতি করতে হবে। এই মেইন বিষয়গুলো ফোকাস দিয়ে রাজনীতি করলে আগামীতে বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল হিসেবে আবার ফিরে আসবে এবং বাংলাদেশের মধ্যে আবার ক্ষমতা আসবে। প্রিয় দর্শক, আমি আশা করছি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন। সে সাথে দর্শক, এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিউজটি শেষ করছে এখানেই, ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।